ওয়েলকাম টু চাণক্য পিসিএস একাডেমি। তোমাদের স্বাগত জানাই চাণক্য পিসিএস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। তোমরা জানো আমরা এই চ্যানেলে ইন্ডিয়ান ইকোনমির আমরা শুরু করেছি। তো প্রথম ভিডিও আমরা আপলোড করে দিয়েছি এবং এটি হচ্ছে প্রথম ভিডিও পার্ট 2। এর মধ্যে আমরা ডিসকাস করব যে মার্কেট কস্ট কাকে বলে, ফ্যাক্টর কস্ট কি এবং জিডিপি ক্যালকুলেশনের জন্য কোন অর্গানাইজেশন রয়েছে। ঠিক আছে, আমাদের যে দেশের জিডিপি এটা ক্যালকুলেশন করে কোন অর্গানাইজেশন। এর এই ছোট্ট ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন হবে। তার জন্য যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং অল নোটিফিকেশনকে অন করে দিও, যাতে আগামী দিনের বিভিন্ন ধরনের ক্লাসগুলি তোমরা দেখতে পারো বিভিন্ন সরকারি চাকরির জন্য। প্রথম আসি আমি কস্ট মার্কেট কস্ট কাকে বলে। ঠিক আছে, মার্কেট কস্ট আমরা যদি দেখি, আমরা যে জিনিসটা যত টাকা দিয়ে কিনছি, এখন ধরো না আমার একটা কলমের দাম, পেনের দাম আছে 10 টাকা। ঠিক আছে, তো এইটাকে আমি কিনবো কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। এটা হচ্ছে আমার মার্কেট কস্ট। আমি যত টাকা দিয়ে মার্কেট থেকে কিনবো সেটাকেই আমরা মার্কেট কস্ট ধরি। ঠিক আছে, এরপরে হচ্ছে এই দেখো এখানে কি বলা হয়েছে যে এমপি यानी कि মার্কেট প্রাইস ইজ দ্য প্রাইস অ্যাকচুয়াল পেড বাই দ্য কাস্টমার। কাস্টমার যে টাকাটা পে করে কোনো একটা জিনিস কেনার জন্য সেটাকে মার্কেট প্রাইস বলা হয়। এর মধ্যে কি বলা হয়েছে? ইনক্লুড দ্য কম্পোনেন্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড সাবসিডি। ঠিক আছে, এর মধ্যে ইনডাইরেক্ট মার্কেট কস্টের মধ্যে কি হয়েছে যে এখানে যদি আমরা দেখি যে প্রাইস কি, মার্কেট প্রাইস হচ্ছে প্রাইস, মার্কেট প্রাইস মানে এমপি ইজ দ্য প্রাইস অ্যাকচুয়াল পেড বাই দ্য কাস্টমার। কাস্টমার যে টাকাটা পে করে কোনো একটা জিনিস কেনার জন্য তাকে বলা হয় মার্কেট প্রাইস। এর মধ্যে কি কি ইনক্লুডেড থাকে? সব ট্যাক্স ইনক্লুডেড থাকে এবং সরকার যে সব সাবসিডি দেওয়া থাকে সেগুলি ইনক্লুড করা থাকে। তো মার্কেট প্রাইসের ফর্মুলা কি? ফ্যাক্টর কস্ট এন্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। এটা তোমার দরকার নেই, এটা কোনোদিনও আসবে না এক্সামে। তোমাকে যদি মার্কেট প্রাইস বলা হয় কি হবে? মার্কেট প্রাইস ইজ দ্য প্রাইস অ্যাকচুয়াল পেড বাই দ্য কাস্টমার। কাস্টমার যে টাকাটা পে করে কোনো একটা জিনিস কেনার জন্য তাকেই বলা হয় মার্কেট প্রাইস। ঠিক আছে, আর ওই মার্কেট প্রাইসের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স এবং বিভিন্ন ধরনের সাবসিডি গুলি যুক্ত করা হয়। এখন এখানে যে বলা হয়েছে ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্টটা কি? ফ্যাক্টর কস্ট কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে একটা প্রোডাক্ট বানানোর জন্য, একটি প্রোডাক্ট বানানোর জন্য, এখন ধরুন একটা পেন আছে, এটাকে বানানোর জন্য যা যে জিনিসগুলি লাগবে, যেসব সামগ্রীগুলি লাগবে তাকেই ফ্যাক্টর বলা হয়। এবং ওই জিনিসগুলি তৈরি করার জন্য যে টাকাটা ব্যয় করতে হয়, যে টাকাটা ইনভেস্ট করতে হয় তাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। যেরকম এখন ধরুন একটা পেন ফ্যাক্টরি দিতে গেলে আমার কি কি লাগবে? ল্যান্ড লাগবে, জায়গা লাগবে একটা কোম্পানি দিতে গেলে, এবং লেবার যারা আছে তাদেরকে বেতন দিতে হবে, ওয়েজেস।
তাহলে প্রথম আসি যে মার্কেট প্রাইস কাকে বলে। মার্কেট প্রাইস হচ্ছে যে টাকাটা দিয়ে একজন কাস্টমার কোনো একটা জিনিস কিনে তাকে বলা হয় মার্কেট প্রাইস। এবং ওই মার্কেট প্রাইসের মধ্যে কি কি ইনক্লুডেড থাকে, কি কি কম্পোনেন্ট ইনক্লুডেড থাকে, ইনডাইরেক্ট ট্যাক্স, যেসব ট্যাক্স আছে সেগুলি ইনক্লুডেড থাকে। তারপরে সাবসিডি, গভর্নমেন্ট যদি কোনো সাবসিডি দিয়ে থাকে এটা মার্কেট প্রাইসের মধ্যে ইনক্লুডেড থাকে। তো এটার কোনো দরকার নেই, এটা কোনোদিনও আসবে না এক্সামের মধ্যে। ঠিক আছে, এটা শুধু মেন মেন্সের মধ্যে তোমার যদি এটা দাও তাহলে তুমি এক্সট্রা কিছু নাম্বার পেয়ে যাবে, কিন্তু এটা প্রিলিমসের জন্য কোনো দরকার নেই। যদি আমি বলি যে মার্কেট প্রাইসের ফর্মুলাটা কি, ফ্যাক্টর কস্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। সাবসিডিকে মাইনাস করতে হবে কোথা থেকে, ফ্যাক্টর কস্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স যাগুলি ছিল সেগুলি থেকে সাবসিডিটাকে মাইনাস করলে আমার মার্কেট প্রাইসটা এসে যাবে। এখন ধরো না 100 টাকা হলো একটি জিনিসের দাম, এর মধ্যে ইনক্লুডেড আছে কি ইনডাইরেক্ট ট্যাক্স, আইটি ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এখন এইটা থেকে যদি আমি ধরো না 20 টাকা সাবসিডিটাকে মাইনাস দিই, মাইনাস দেওয়ার পর আসবে 80, তাহলে 80 রুপিস হবে আমার মার্কেট প্রাইস। ঠিক আছে, এখন আসো যে ফ্যাক্টর কস্ট কি। ফ্যাক্টর কস্ট হচ্ছে কোনো একটা জিনিস বানানোর জন্য ফ্যাক্টর কস্ট ফ্যাক্টর কস্ট কি, ফ্যাক্টর কস্ট হচ্ছে একটি জিনিস বানানোর জন্য যেসব জিনিস আমার লাগবে, ওই জিনিসগুলি কেনার জন্য যে টাকাটা দরকার সেটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। যেরকম যদি আমি সিম্পল ভাষায় বলি, একটি কোম্পানি দিতে গেলে, একটি কোম্পানি যদি আমি দিই তার জন্য আমার কি কি লাগবে, একটা ল্যান্ড লাগবে, জায়গা লাগবে। তারপর কি লাগবে, তারপর লাগবে আমার লেবার কস্ট, লেবার কস্ট লাগবে। ঠিক আছে, তারপর এর মধ্যে কি হবে, এর মধ্যে ধরো না আমার ট্রান্সপোর্টেশন লাগবে। এইগুলি বানানোর জন্য, এইগুলি ফেসিলিটি আনার জন্য যে টাকাটা দরকার পড়ে তাকেই বলা হয় ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, আর এর মধ্যে যে মালিক থাকবে তার প্রফিট যা হবে তাকেও ইনক্লুড করা হবে। তাহলে ফ্যাক্টর কস্ট কি, ফ্যাক্টর কস্ট হচ্ছে কোনো একটা জিনিস বানানোর জন্য যেসব জিনিসের দরকার পড়ে ওই জিনিসগুলোর উপর যা খরচ হবে তাকে বলা হবে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট যদি আমাকে বার করতে হয় তাহলে মার্কেট প্রাইস থেকে আমার ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডিটাকে মাইনাস করে দিলেই আমার এসে যাবে। আর এটার মধ্যে কি বলা হয়েছিল, মার্কেট প্রাইসের মধ্যে আমার শুধু সাবসিডিটাকে মাইনাস করতে হবে। আর ফ্যাক্টর কস্টের মধ্যে
আমার এখানে ইনডাইরেক্ট ট্যাক্স এবং সাবসিডিটাকে মাইনাস করে যে টাকাটা আসবে সেটাকে আমরা ফ্যাক্টর কস্ট বলবো। এখন আসি মেথড অফ মেজারিং দ্য ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, আমরা ন্যাশনাল ইনকাম কিভাবে বার করব বা কিভাবে আমরা ন্যাশনাল ইনকাম কত হচ্ছে সেটা আমরা নির্ধারণ করি। এটাকে আমরা তিন ভাগে আমরা করতে পারি। একটি হচ্ছে ন্যাশনাল ইনকাম, একটি হচ্ছে প্রোডাকশন মেথড, একটি হচ্ছে ইনকাম মেথড, আরেকটি হচ্ছে এক্সপেন্ডিচার মেথড বা কনজাংশন মেথড। কনজাংশন মেথড, ঠিক আছে, এই তিনটি দিয়ে আমরা বের করি। প্রোডাকশন মেথড কি? প্রোডাকশন মেথড হচ্ছে আমরা এক বছরে যে জিনিসগুলি যে প্রোডাক্টগুলি আমরা প্রডিউস করব সেগুলি থেকে যে ইনকামটা আমরা জেনারেট করব তাকে বলবে প্রোডাকশন মেথড। কিসের জন্য? ন্যাশনাল ইনকামের জন্য। ঠিক আছে, এখানে এটাই বলা হয়েছে মেথড অফ দ্য ভ্যালু ফাইনাল গুডস and service produced in a country during a year obtain value called total final product. টোটাল ফাইনাল প্রোডাক্টের মধ্যে প্রোডাকশন মেথডে কি বলা হয়েছে, একটি ফাইনাল 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 প্রোডাক্ট এবং তার সার্ভিস থেকে এক বছরের মধ্যে যে টাকাটা ইনকাম করবে, যে মানি ইনকাম করবে সেটাকেই বলা হবে প্রোডাকশন মেথড। এর মধ্যে আমরা কি বলতে, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা নেট ইনকাম অফ দ্য ফরেন বাউন্ডারি, আমাদের ইন্ডিয়ার বাইরে আউট অফ দ্য কান্ট্রি থেকে আমাদের ভারতীয়রা যে টাকা ইনকাম করবে সেটাকেও আমরা প্রোডাকশন মেথডের মধ্যে ইনক্লুড করব। প্রোডাকশন মেথড কি তাহলে? এক বছরের মধ্যে আমরা যে টাকাটা ইনকাম করব কোথা থেকে? ফাইনাল প্রোডাক্ট এবং সার্ভিস থেকে, ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে, সেটাকে বলা হয় প্রোডাক্ট মেথড। কিসের জন্য? ন্যাশনাল ইনকাম বার করার জন্য। তো এরপর আসি যে ন্যাশনাল ইনকাম মেথড কাকে বলে। ইনকাম মেথড হচ্ছে, ইনকাম মেথড কাকে বলে? ইনকাম মেথড কি? total net income earned by the working people in the different sector and the commercial enterprises obtained। মানে কি বলা হয়েছে ইনকাম মেথডের মধ্যে? ইনকাম মেথডের মধ্যে ওয়ার্কিং পিপল, যারা কাজ করছে বিভিন্ন সেক্টরে সেক্টরে বিভিন্ন সেক্টরে, তাদের থেকে যে ইনকামটা জেনারেট হবে, তাদের থেকে যে ইনকামটা জেনারেট হবে তাকেই বলা হবে ইনকাম মেথড। তাকে আমরা ইনকাম মেথডের মধ্যে আনবো। যেরকম এখন ধরুন এগ্রিকালচার সেক্টর আছে, ঠিক আছে, এয়ারপোর্ট, কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টর, এই বিভিন্ন ধরনের সেক্টরগুলি থেকে ওয়ার্কিং পিপল যারা আছে, যারা কাজ করে, তারা যে টাকাটা ইনকাম করবে সেটা আমরা ইনকাম মেথডের মধ্যে ইনক্লুড করব। কোন সময়? যখন আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করব। এখন আসি কনজাম্পশন মেথডের মধ্যে। কনজাম্পশন মেথড কি? কনজাম্পশন মেথড হচ্ছে যে টাকাটা ইনকাম হবে তার থেকে আমরা কিছু না কিছু খরচ করব বা এক্সপেন্ডিচার করব। এই টাকাটা টোটাল কত টাকা আমি কনজাম্পশন করলাম, টোটাল কনজাম্পশন করলাম এইটা, এবং এই কনজাম্পশন করার পর আমি টোটাল কত টাকা সেভ করলাম,
ঠিক আছে, এইটাকে ইনক্লুড করা হবে কোথায়? কনজাম্পশন মেথডের মধ্যে বা এক্সপেন্ডিচার মেথডের মধ্যে। এই দেখো এখানে কি বলা হয়েছে, হেন্স দ্য ন্যাশনাল ইনকাম ইজ এডিশন অফ টোটাল কনজাম্পশন এন্ড টোটাল সেভিং। টোটাল আমি কত টাকা খরচ করলাম এবং কত টাকা সেভিং করলাম, এটা কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথডের মধ্যে আসবে। এখানে বলা হচ্ছে কনজাম্পশন মেথড ক্যারেক্টার কি নামে বলা হয়? এক্সপেন্ডিচার মেথড। ঠিক আছে, এখন ধরো না আমাদের দেশ আমাদের দেশ 100 টাকা ইনকাম করলো, ঠিক আছে, এর মধ্যে 75 টাকা বিভিন্ন সেক্টরে খরচ করলো, কনজাম্পশন করলো, এবং তার মধ্যে থেকে 25 টাকা কি হলো? সেভ হলো। এই দুটোটাকে আমরা ইনক্লুড করব কোথায়? যখন আমরা ন্যাশনাল ইনকাম বার করব। এখানে অর্গানাইজেশন রিলেটেড টু ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট। ন্যাশনাল ইনকাম বার করার জন্য কোন কোন অর্গানাইজেশন রয়েছে? প্রথম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা সিএসও। ঠিক আছে, এটা কত সালে নির্মিত হয়েছে, সেট আপ করা হয়েছে? সেট আপ হয়েছে 1951-এ। এটাকে দুই ভাগে, দুইটি উইং আছে, দুই ভাগে বিভক্ত। কি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এনএসও, আরেকটা কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, यानी কি এনএসএসও। ঠিক আছে, এখানে এনএসএসও এটা কি? এটা হচ্ছে ডেটা কালেক্টর। প্রাইমারিলি তারা কি করে? ডেটা কালেকশন করে। কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ডেটা কালেকশন করে। যেরকম কোথায় কোথায় থেকে? সোশিও ইকোনমিক সাবজেক্ট, এনিম্যাল সার্ভে, ইন্ডাস্ট্রি অলসো কালেক্ট ডেটা ফ্রম দ্য রুরাল অ্যান্ড আরবান। গ্রাম এবং শহর থেকে তারা ডেটা কালেকশন করে। এবং ক্রপ স্ট্যাটিস্টিক্স, মানে কি? দেশের মধ্যে কত কতটুক খাদ্য বা শস্য প্রডিউস হয়েছে এবং কতটুক সেগুলি নষ্ট হয়েছে বা কতগুলি ওয়েদার কন্ডিশনের জন্য খারাপ হয়েছে, এইগুলির স্ট্যাটিস্টিক্স থেকে তারা সার্ভে করে। ঠিক আছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এটাকে হেড কে করে? হেড করে ডাইরেক্টর জেনারেল। ঠিক আছে, তারা কি করে? নেশন ওয়াইজ সার্ভে করে, সোশিও ইকোনমিক, এনিম্যাল সার্ভে অফ ইন্ডাস্ট্রি, এগুলি থেকে তারাও কি প্রাইমারি ডাটা কালেকশন করে। নেশন ওয়াইড হাউস হোল্ড সার্ভে অন দ্য ভেরিয়াস সোশিও ইকোনমিক সাবজেক্ট। তারপরে অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডিয়া, সরি এখানে আমি অ্যানুয়াল বলে দিচ্ছি, এটা হবে অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এইগুলি থেকে ডেটা কালেকশন করে। এবং এনএসও ডেটা অন দ্য রুরাল অ্যান্ড আরবান প্রাইস অ্যান্ড প্লে দ্য সাবজেক্টিভ রোল দ্য ইম্প্রুভমেন্ট ক্রপ স্ট্যাটিস্টিক্স। মানে তারা এখানে কি করছে? তারা এখানে শহর, ভিলেজ এবং আরবান এরিয়ার প্রাইসটাকে কম্পেয়ার করছে। প্রাইসটাকে তারা কম্পেয়ার করছে কে? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তোমাকে যদি বলে শহর এবং গ্রামের প্রাইসটাকে কোন অর্গানাইজেশন কম্পেয়ার করে, সেটা কে করে? এনএসও, মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে, এই গেল আমার পার্ট 2, ইন্ডিয়ান ইকোনমিক, জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম, মার্কেট কস্ট এবং ফ্যাক্টর কস্টের চ্যাপ্টার। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। তারপর আমরা আসবো ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। ঠিক আছে, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে প্রিলিমস এবং মেন্সের মধ্যে। ঠিক আছে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনকে অন করে দিও, যাতে তো আগামী দিনে আমরা যে কোনো ভিডিও যদি আপলোড করি, যে কোনো ক্লাস রিলেটেড ভিডিও হোক বা জব রিলেটেড ভিডিও হোক, আমরা যদি আপলোড করি
তাহলে যাতে তোমরা এটার নোটিফিকেশন পাও। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো।